সালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারে আমরা অ্যালকেল হ্যালাইড নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই লেকচারে আমরা অ্যালকেল হ্যালাইডের রিঅ্যাকশন নিয়ে পড়ালেখা করব। তো চলো শুরু করা যাক। সো অ্যালকেল হ্যালাইড কোন ধরনের রিঅ্যাকশন দেয়? অ্যালকেল হ্যালাইড SN1 ও SN2 রিঅ্যাকশন দেয়। এখন কথা হলো SN1 SN2 কি জিনিস? আবার আসো একটু দেখি তর্জমাটা কি। এটা কি যে SN1 বলতে বোঝায় এক আণবিক কেন্দ্র আকর্ষী বিক্রিয়া বা ইংলিশে বলে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তো আমরা পড়েছিলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তারপরে হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন, তারপরে হলো ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তো এখানে আমরা পড়বো হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা কি দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, বায়োমলিকুলার। আচ্ছা, এখন এটা কি বুঝাচ্ছে SN1 বা 2 বলতে, সেটা আমরা পরে বুঝাচ্ছি। বাট এটা বেসিক্যালি বুঝায় যে এটা কোন ধরনের রিঅ্যাকশন। এটা এক ধরনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তো আসো আমরা একটু আলোচনা করি সামনে। তো আসো আমরা দেখি বিক্রিয়াটা কি বা কি বলতে বোঝাচ্ছি আসলে। তো ফার্স্টে আসো SN1 রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশনটা কি আমরা একটু দেখি। SN1 রিঅ্যাকশন হলো, ধরো আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। এখন এই অ্যালকাইল হ্যালাইডকে ধরো আমি একটা যৌগের সাথে বিক্রিয়া করাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এখন নরমালি বিক্রিয়াটা কি হবে? এটা কি একটা হ্যালোজেন, এটা কি একটা ধাতু। ধাতু হ্যালোজেনের প্রতি আকর্ষিত হয়ে এরকম একটা যৌগ তৈরি করবে এবং আর OH মিলে একটা যৌগ তৈরি করবে। ক্লিয়ার? এটা ছিল ডাইরেক্ট রিঅ্যাকশনটা। বাট আসলে কি বিক্রিয়াটা এত সহজে হয় না? এত সহজে হয় না। বিক্রিয়াটা কিভাবে হবে? দুই স্টেপে হবে। ফার্স্ট স্টেপটা কি আসো দেখি। ফার্স্ট স্টেপে কি হবে? ফার্স্ট স্টেপে আমার এই অ্যালকাইল হ্যালাইডটা, ধরো এটা কি 1 ডিগ্রি নিছিলাম, এটা আমি 3 ডিগ্রি নিলাম। ধরো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা কি CR মিস্টেক CR আর এই পাশেও কি আর নিলাম, এখানে হলো X। ক্লিয়ার? আচ্ছা, এখন ফার্স্ট স্টেপে কি হবে? ফার্স্ট স্টেপে এসে আমার এই হ্যালোজেনটা আলাদা হয়ে যাবে। তাহলে ফার্স্ট স্টেপে কি হবে? এই হ্যালোজেনটা আলাদা হয়ে যাবে। হ্যালোজেনটা যদি আলাদা হয়ে যায় তাহলে কি তৈরি হবে? এখানে একটা ওকে, তো এখানে একটা কি তৈরি হবে? এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। কি তৈরি হবে? একটা কার্বোক্যাটায়ন। ক্লিয়ার? ওকে, এখন আর এখানে এই যে হ্যালোজেন মাইনাস। এখন পরের স্টেপে কি হবে? আচ্ছা, এই স্টেপটা একটা নাম দেই, মনে রাখতে সুবিধা হবে। এই স্টেপে আমরা বলবো হলো ভাঙন। এই স্টেপে যেহেতু ভেঙে গেছে তাই এই স্টেপটাকে আমরা কি বলতেছি? এই স্টেপটাকে আমরা বলতেছি হলো ভাঙন। আর এটা স্পেশালিটি কি? এটা অনেক ধীর গতি সম্পন্ন। ধীর গতি সম্পন্ন ধাপ, অর্থাৎ এটা কি খুবই স্লো একটা স্টেপ। ক্লিয়ার? ওকে, তাহলে আসো এরপর কি হবে? সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপটাকে আমরা বলতেছি হলো সংযোজন। সেকেন্ড স্টেপের নাম কি? সংযোজন। ফার্স্ট স্টেপে কি হলো? ভাঙলো, আর সেকেন্ড স্টেপে কি হলো? জোড়া লাগলো। এটাকে আমরা কি বলতেছি? সংযোজন। কে জোড়া লাগবে? দেখো এই যে এই OH-টা এসে জোড়া লাগবে। তাহলে কিভাবে হবে? দেখো এই ছিল আমার কার্বোক্যাটায়ন, এটার সাথে আর যুক্ত হয়েছে, এটার সাথে OH মাইনাসটা যুক্ত হবে। যুক্ত হলে তাহলে কি তৈরি হবে? RCrOH আর নিচে হলো R। ক্লিয়ার? দেখো এই যে আগের যৌগটার মতন, এটা ছিল 1 ডিগ্রির জন্য আর এটা ছিল কি 3 ডিগ্রির জন্য। এখন তাহলে এটার কাহিনীটা কি? কাহিনীটা আসলে কিছুই না, সেটা হলো এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে। কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটলে আমরা একটু দেখি। আসো এই দেখো, এখানে হ্যালোজেন ছিল, এই হ্যালোজেনটা কাকে দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে? OH দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। প্রতিস্থাপিত একটা কি অ্যালকোহল তৈরি করে ফেলছে। সো এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এখন কথা হলো এটাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে কারণটা কি? দেখো আমরা যদি HCl ধরি, H+Cl-, H+টা কি
নিউক্লিয়াসের প্রতি আকর্ষিত হয়, তাই এটাকে আমরা কি বলি, সরি মাই মিস্টেক, এটা ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়, তাই এটাকে আমরা কি বলছিলাম, ইলেকট্রোফাইল। আর যেহেতু এটা নিউক্লিয়াসের প্রতি আকর্ষিত হয়, তাই আমরা বলছি হলো নিউক্লিওফাইল। কি বিজিবি হয়ে গেছে লেখাটা, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। ওকে, এখন এটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলার কারণটা কি, কারণ এখানে নিউক্লিওফাইলটা এসে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটাইছে, যার কারণে এটাকে আমরা বলতেছি হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা ওকে, এখন কথা হলো যে এটাকে SN1 বলার কারণটা কি, আর এটাকে SN2 বলার কারণটা কি। দেখো আগে SN1টা দেখছি, এবার আসো SN2টা আমরা একটু দেখে নিই। তা আসো দেখি SN2 রিয়াকশনটা কি, SN2 রিয়াকশনের কাহিনীটা কি একটু বুঝি। আসো SN2 রিয়াকশন হলো, আমরা ধরো 1 ডিগ্রি একটা অ্যালকোহল নিলাম, SN2 রিয়াকশন, এখানে কি নিব আমরা, একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, আই মিস্টেক 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম। সো ধরো যৌগটা নিলাম হলো CH এই হলো, আর একটু ডিফারেন্ট ওয়েতে লিখলাম আর কি, এটা কি 1 ডিগ্রি নিলাম, এটার সাথে ডাইরেক্ট OH মাইনাস রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে কি তৈরি হবে দেখো, CH নরমাল H, এটার সাথে OH যুক্ত হলো, ঠিক আছে। কিন্তু এখানে যে সমস্যাটা হয়, কার্বনের 4টা হাত কিন্তু ফিল আপ, কিন্তু এখানে যে ঝামেলাটা হয় সেটা হলো এটা হ্যালোজেনের প্রতি মায়াটা ত্যাগ করতে পারে না, যার কারণে এখানে হ্যালোজেনটা আলগা অবস্থায় লেগে থাকে। সো এটাকে একটা জটিল অবস্থা তৈরি করে, এটাকে আমরা বলি হলো অস্থায়ী জটিল অবস্থা। এটাকে একটা অস্থায়ী জটিল অবস্থা, এটাকে আমরা বলতেছি কি একটা অস্থায়ী জটিল অবস্থা। আচ্ছা গেল, বুঝলাম এটাকে একটা অস্থায়ী জটিল অবস্থা। তাহলে এখন কি হবে, এই অবস্থাটা কিছুক্ষণ থাকার পরে পরবর্তীতে এটা বাদ চলে যাবে এবং আলটিমেটলি আমার কাঙ্ক্ষিত যৌগটা তৈরি হবে। ক্লিয়ার? এখন দেখো এখানে কাহিনীটা কি হয়েছে আমরা একটু দেখি। এটার ক্ষেত্রে আমরা 1 ডিগ্রি নিলাম, আগেরটার ক্ষেত্রে 3 ডিগ্রি নিলাম, আবার এখানে লেখা রাখছি 2, বাট স্টেপ ছিল মাত্র একটা, আবার আগেরটাতে লেখা রাখছি 1, স্টেপ ছিল কয়টা, 2টা। আচ্ছা এখন এদের নামের বর্ণনাটা কি আসলে একটু বুঝি এবার, নামের কাহিনীটা কি। এখন নামের এই কাহিনীটা বুঝতে হলে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, RDS। RDS কে ফুল ফর্মটা কি, রেট ডিটারমাইনিং স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। এখন দেখো রেট ডিটারমাইনিং স্টেপ কোনটা হয় সবসময়, যে স্টেপটা সবচেয়ে স্লো হয় সেই স্টেপটাকে আমরা বলতেছি হলো রেট ডিটারমাইনিং স্টেপ। যে স্টেপ সবচেয়ে স্লো তাকে আমরা বলতেছি হলো রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে দেখো SN1 এর ক্ষেত্রে রেট ডিটারমাইনিং স্টেপ এখানে বলে দিয়েছি এটাকে ধীর গতি সম্পন্ন ধাপ। তাহলে রেট ডিটারমাইনিং স্টেপে দেখো কয়টা মৌল আছে, দেখো। আচ্ছা এখানে কথাটা ফিনিশ করি নাই, কথাটা ফিনিশ করে নিই আগে। রেট ডিটারমাইনিং স্টেপে দেখো যে স্টেপ সবচেয়ে স্লো, ওকে রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে দেখো এখানে রেট ডিটারমাইনিং স্টেপ কোনটা, ফার্স্ট স্টেপটাই হলো রেট ডিটারমাইনিং স্টেপ। এখন দেখো রেট ডিটারমাইনিং স্টেপে আমার বিক্রিয়ক কয়টা, একটা। রেট ডিটারমাইনিং স্টেপে বিক্রিয়ক একটা, যেহেতু রেট ডিটারমাইনিং স্টেপে বিক্রিয়ক একটা, তাই এটা SN1 রিঅ্যাকশন। এবার আসো পরেরটার ক্ষেত্রে দেখি। এখানে দেখো এটা এক ধাপেই হচ্ছে, সো এটা আমরা ধীরগতি সম্পন্ন ধাপ ধরে নেই। সো যদি এটা ধীরগতি সম্পন্ন ধাপ ধরি, দেখো এখানে বিক্রিয়ক কয়টা, এখানে বিক্রিয়ক কিন্তু 2টা। সো RDS বা রেট ডিটারমাইনিং স্টেপে আমার বিক্রিয়ক কয়টা,
দুইটা। যেহেতু এখানে আরডিএস স্টেপে রেট ডিটারমাইনিং স্টেপে বিক্রিয়ক দুইটা, তাই এটা কি SN2 রিঅ্যাকশন। ক্লিয়ার? অর্থাৎ এটার নামের যে তর্জমা ছিল যে ইউনিমলিকুলার বায়োমলিকুলার। ইউনিমলিকুলার মানে হলো একটা মলিকিউল আছে, অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপে একটা মলিকিউল আছে, সো ইউনিমলিকুলার। আর এটার ক্ষেত্রে কি, এটা হলো কি বাইমলিকুলার, অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপে দুইটা মলিকিউল আছে, যার কারণে এটা কি বাইমলিকুলার। ক্লিয়ার? ওকে, তাহলে বুঝতে পারলাম যে এটা SN1 কেন বললাম আর SN2 কেন বললাম। ওকে, এখন কথা হলো যে শুধু কি বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট নাকি অন্য কিছু ইম্পর্টেন্ট। দেখো এখানে বুঝার আগের জন্য আরেকটা জিনিস আমরা একটু বুঝি। দেখো যে SN1 এর জন্য আমরা লিখলাম 3 ডিগ্রিটা লিখলাম, SN2 এর জন্য আমরা 1 ডিগ্রি লিখলাম, কেন একটু আসলে দেখি, একটু বুঝি ব্যাখ্যাটা। দেখো SN1 এর ক্ষেত্রে আমরা ব্যবহার করছি 3 ডিগ্রি, আর SN2 এর ক্ষেত্রে আমরা ব্যবহার করছি হলো 1 ডিগ্রি। এখন কথা হলো এটা কেন, কারণ হলো দেখো 3 ডিগ্রির ক্ষেত্রে তুমি যদি একটু তাকাও, 3 ডিগ্রির স্ট্রাকচারটা কিরকম ছিল, এরকম একটা স্ট্রাকচার ছিল। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে অলরেডি একটা এক্স বসে আছে। এখন আমি যখন এখানে ওএইচটাকে আমি বসাতে চাচ্ছি, তখন এখানে ওএইচটা বসার জন্য কি সাফিসিয়েন্ট জায়গাটা কি আছে এই ওএইচটা ঢোকার জন্য। দেখো আমরা কি জানি এই আর এর শেপগুলো খুবই বড় হয়, খুবই বড় হওয়ার কারণে দেখো এখানে অ্যাকচুয়ালি একটা নতুন ওএইচ একে সরাবে, দেন আবার একসাথে বসেও যাবে, এটা ওর পক্ষে কঠিন হয়ে যায়। যার কারণে কি করতে হয়, ফার্স্টে আমাকে এই ওএইচটাকে আলাদা করে, মানে এক্সটাকে আলাদা করে নিতে হয়। এক্সটা আলাদা করে নিয়ে এখানে একটা গ্যাপ তৈরি হবে, পরবর্তীতে ওই গ্যাপে যে আমার ওএইচটা বসে যাবে। বুঝতে পারছি? সো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এখানে অনেক স্টেরিক বাধা আছে, স্টেরিক বাধা জিনিসটা কি, সেটা হলো দেখো এই যে আর এর শেপের কারণে যে অন্য মলিকিউল ঢুকতে বাধা ফিল করতেছে, এটাকে আমরা বলি হলো স্টেরিক বাধা। সো এটার ক্ষেত্রে স্টেরিক বাধাটা সবচেয়ে বেশি, যার কারণে কি এটাকে এক স্টেপে ফিনিশ না করে 2 স্টেপে কমপ্লিট করা লাগতেছে। তো দেখো 3 ডিগ্রি ক্ষেত্রে সবচেয়ে বেশি স্টেরিক বাধা পাওয়া যায়, যার কারণে কি SN1 রিঅ্যাকশন কারা দেয়, 3 ডিগ্রি দেয়। ক্লিয়ার? এবার আসলে তাহলে SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি কাহিনীটা কি বুঝি। দেখো SN2 এর ক্ষেত্রে আমরা কি ইউজ করেছিলাম, 1 ডিগ্রি ইউজ করেছিলাম। তাহলে ধরো আর এইচ এক্স, এই তো। এখন কথা হলো এখানে 1 ডিগ্রি ইউজ করার রিজনটা কি, কারণ হলো দেখো এখানে স্টেপ কয়টা, একটা স্টেপে করতে পারতেছি। কারণ কি, কারণ হলো দেখো এখানে স্টেরিক বাধাটা তেমন একটা নাই। স্টেরিক বাধা দেখো একটার ক্ষেত্রে স্টেরিক বাধা আছে, এগুলো সাইজ খুবই ছোট। সো এখানে আরামসে আমি যদি একটা ওএইচ অ্যাডও করি, ওএইচ সুন্দর করে এই জায়গাটাতে বসেও যাবে, আবার এই পাশ থেকে আলাদা করে দিতে পারবে। আলটিমেটলি কি অনেক ইজিলি আমার যৌগটা ফর্ম হয়ে যাবে। ক্লিয়ার? সাধারণত স্ট্রাকচারটা এইভাবে না, অপোজিট ডিরেকশনে জোড়া লাগে। মেইন কথা, আমি যদি আরেকটু আপার লেভেলের বেসিক দেই, সেটা হলো যে যেদিক থেকে এক্স চলে গেছে ওদিকে আর ওয়েজটা বসে না, তার ঠিক উল্টা পাশে এসে ওয়েজটা বসে। কারণ এদিক থেকে ওয়েজটা এই পাশ থেকে এক্সটা ভাঙতে থাকবে আর ওয়েজটা অপর সাইডে এসে জোড়া লেগে যাবে। ক্লিয়ার? মানে সেম টাইমে চলবে। কারণ কি, আমরা বলছিলাম একটা অস্থায়ী জটিল অবস্থায় তৈরি হয়, তো দোনো প্রসেসই একসাথে চলতে থাকে। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা একটু কম্পারেটিভ স্টাডি করি যে আসলে, আচ্ছা আরেকটা জিনিস আমি কথাটা ফিনিশ করে নিই, সেটা হলো যে SN1 এর ক্ষেত্রে কারা বেটার, 3 ডিগ্রি বেস্ট, আর SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি বেস্ট। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা একটু এদের মধ্যে জাস্ট একটু কম্পারেটিভ একটা স্টাডি করে নিই। ওকে, আসো দেখি SN1 আর SN2 এর মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করি। আসো SN1 এ RDS এ কয়টা অণু আছে, RDS এ একটি অণু আছে, আর এটার ক্ষেত্রে RDS এ কয়টি অণু আছে, 2টি অণু আছে। ক্লিয়ার? এখানে ধাপ কয়টা, এখানে ধাপ হলো 2টা, এখানে ধাপ কয়টা,
এখানে কি কোনো জটিল অবস্থা আছে? নাই, কোনো জটিল অবস্থা নাই, কিন্তু এটাতে কি জটিল অবস্থা আছে। আছে, আচ্ছা, এটা সক্রিয়তা কার ক্ষেত্রে সবচেয়ে বেশি? কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হবে SN1 রিয়াকশন দেখানোর প্রতি? কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হবে? আসো দেখি। আহা, বাংলা লেখার যে বাজে অবস্থা। সক্রিয়তা, কে সবচেয়ে বেশি সক্রিয় দেখাবে? যার ক্ষেত্রে সবচেয়ে বেশি স্টেরিক বাধা আসবে, কারণ কি 2 স্টেপে করা লাগবে, তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি স্টেরিক বাধা, তার চেয়ে কম স্টেরিক বাধা 2 ডিগ্রির ক্ষেত্রে, তার চেয়ে কম স্টেরিক বাধা 1 ডিগ্রির ক্ষেত্রে। সো এটা হলো SN1 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম। আর এখন যদি আমি বলতে চাই SN2 এর ক্ষেত্রে, SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি সবচেয়ে বেশি দেখাবে, ইজিলি রিঅ্যাক্ট করতে চাবে, মানে এক স্টেপে রিঅ্যাকশনটা হতে হবে। এটা কি 2 ডিগ্রি, এরপরে হলো 3 ডিগ্রি। ক্লিয়ার? আমরা যদি বলি যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো SN1 এবং SN2 রিঅ্যাকশন। অনেক সময় SN1 SN2 এর পার্থক্য লিখতে দেয়, বা এদের মধ্যে তুলনা করতে বলে, বা তোমাকে একটা যোগ দিয়ে বলতে পারে যে এটার মধ্যে কোন ধরনের রিঅ্যাকশন হবে SN1 বা SN2, এন্ড কোন ধরনের রিঅ্যাকশন হবে এটা আইডেন্টিফাই করতে হলে বুঝতে হবে যে এটার মধ্যে কয় ডিগ্রির অ্যালকাইল হ্যালাইড। যদি 3 ডিগ্রির হয় তাহলে সেটা অবশ্যই SN1 রিঅ্যাকশন দিবে, যদি সেটা 1 ডিগ্রি হয় তাহলে অবশ্যই SN2 রিঅ্যাকশন দিবে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। এছাড়া প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেস পারতে হবে, এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, তো আজকে এটুকুই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।